এখন নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের কিছু প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করব। ধরো একটা স্যুটকেস আছে। এই স্যুটকেসটা ট্রলি ধরনের, তুমি সোজা টেনে স্যুটকেসটাকে নিয়ে যাচ্ছ। আর প্রথম হলো এই স্যুটকেসটার উপরে কি কি বল কাজ করছে। প্রথমত দেখো, টান বল কাজ করছে। আর কি বল হতে পারে? দেখো, এই যে চাকা আর মেঝের মধ্যে গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করছে। আর কি বল হতে পারে? স্যুটকেসটির ওজনজনিত বল সোজা নিচের দিকে কাজ করছে। তা তিন ধরনের বল কাজ করছে। একটা হলো টান বল, একটা হলো ঘর্ষণ বল এবং একটা হলো ওজন বল। এবার স্যুটকেসটাকে যদি তুমি সোজা টেনে নিয়ে যাও, ধরো এস দূরত্ব টেনে নিয়ে গেলে, তাহলে কোন বল কি ধরনের কার্য করলো, প্রশ্ন এটাই। দেখো, টান বল যেদিকে, সরণও কিন্তু সেদিকে। তাহলে টান বলের দ্বারা কার্য, তাহলে বলের দ্বারা কার্য হলো টান বলের। তাহলে বলের দ্বারা কার্য করা হলো টান বলের, যেদিকে বল এবং সেদিকেই ঘটল সরণ। এইবার দেখো, তোমার ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? গতির বিরুদ্ধে ঘর্ষণ বল যেদিকে কাজ করছে, সরণ কিন্তু তার বিপরীত দিকে ঘটেছে। বল আর সরণের মধ্যে কোণ তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে বলের বিপরীতে কার্য হলো ঘর্ষণ বলের জন্য। তাহলে বলের বিপরীতে কার্য, বলের বিপরীতে কার্য। এইবারে দেখো, আর থাকলো কি? ওজন বল। ওজন বল দেখো সোজা নিচের দিকে কাজ করছে, সরণ যেদিকে তার সঙ্গে 90 ডিগ্রি কোণে। তাহলে বল আর সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন তোমরা জানো সেই বলকে বলা হয় কার্যহীন বল। তাহলে ওজন বল এখানে কিন্তু কার্যহীন বল। তাহলে ওজন বল হলো কার্যহীন বল। সুতরাং আমরা এক্ষেত্রে তিনটি বল কাজ করতে দেখলাম। একটা ছিল টান বল, 2 নম্বর ছিল ঘর্ষণ বল, গতির বিরুদ্ধে কাজ করেছিল, 3 নম্বর ছিল ওজনজনিত বল। এবার টান বলের দ্বারা কার্য হলো, ঘর্ষণ বলের বিপরীতে কার্য হলো, আর ওজন বল হলো কার্যহীন বল। তার মানে ওজন বলের জন্য বা বলের দ্বারা কৃতকার্য হলো কার্যত শূন্য। তাহলে কার্য সমান শূন্য। এরপরে আমরা গতিশক্তির কথায় আসি। গতিশক্তি বলতে কি বোঝায়? কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকলে তার মধ্যে যে কাজ করার সামর্থ্য থাকে, তাই হলো তার গতিশক্তি। আসলে কোনো বস্তুর যে যান্ত্রিক কাজ করার সামর্থ্য, তাকে বলে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি দু ধরনের, একটা হলো গতিশক্তি আর একটা হলো স্থিতিশক্তি। তা দেখো, এখানে গতিশক্তি হলো কি? গতিশীল অবস্থায় একটা বস্তু আছে, সেই গতিশীল অবস্থায় থাকার জন্য তার মধ্যে যে কাজ করার সামর্থ্য, সেটাই গতিশক্তি। তাহলে এম ভরের একটা বস্তু আছে, সে ইউ বেগে চলেছে, তার গতিশক্তি কত? এটা আমরা মাপবো। আমরা জিজ্ঞাসা করলে সবাই বলে 12 m², কিন্তু এটা আসছে কি করে? দেখো, গতিশক্তিকে মাপার উপায় হলো বস্তুর গতির বিরুদ্ধে, যেদিকে বস্তু গতিশীল, গতির বিরুদ্ধে তুমি একটা বল প্রয়োগ করে দাও, এবং বস্তু না থামা পর্যন্ত সেই বলের বিরুদ্ধে যে কাজ করেছে, সেই কাজই হলো বস্তুর গতিশক্তির পরিমাপ। কারণ গতিশীল অবস্থায় থাকার জন্য তার যে কাজ করার সামর্থ্য ছিল, সেটা গতিশক্তি। এখন পি বল প্রয়োগ করেছি, সে এস দূরত্ব গিয়ে থেমে গেল, তাহলে বলের বিরুদ্ধে কার্য হলো পি ইন্টু এস। পি এস হলো বলের বিরুদ্ধে কার্য। এই বলের বিরুদ্ধে কার্য করাতে সে কিন্তু থেমে গেছে, তাহলে তার আর কিন্তু কাজ করার সামর্থ্য নেই। তার মানে তার যা গতিশক্তি ছিল, সে গতিশক্তি সে শেষ করে ফেলেছে। তাহলে গতিশীল অবস্থায় থাকার যা সামর্থ্য ছিল, সেটা মাপতে গেলে কি করতে হবে? বলের বিরুদ্ধে যতটা কাজ করেছি সেটাকে মেপে ফেলি, কারণ বলের বিরুদ্ধে কাজ করেই তো গতিশক্তিটা নষ্ট করে ফেলেছে। এখন দেখো, এম ভরের বস্তু, তাতে পি বল প্রয়োগ করায় তার মন্দন হলো এ, এবং বস্তুটার প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ সে কিন্তু থেমে গেছে, অন্তিম বেগ কিন্তু 0। তা দেখো, বলের বিরুদ্ধে কার্য পি সমান সমান কত হবে? এম এ ইন্টু এস।
তাহলে বলের বিরুদ্ধে কার্য হলো এমএস, আর এটাই হলো গতিশক্তির পরিমাপ। এইবারে দেখো বস্তুটার প্রথমে বেগ ছিল ইউ, শেষে বেগ হলো 0, সে এস দূরত্ব গেছে এবং তার মন্দন হলো এ। তাহলে ইউ আর এ দেওয়া আছে। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ইউ আর একে সবসময় চাই, কারণ কাইনেমেটিক্সে আমরা যে ইকুয়েশনগুলো পড়েছি সেখানে কিন্তু ইউ আর এ সব ইকুয়েশনেই ছিল। আর কি আছে, ভিআরএস। ভিআরএসের মধ্যে সম্পর্ক তোমরা জানো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার ভি তো 0, তা দেখো কি দাঁড়ালো, ইউ স্কোয়ার সমান 2as। তাহলে দেখো এস সমান ইউ স্কোয়ার বাই 2। তাহলে গতিশক্তি ছিল পি বলের বিরুদ্ধে কার্য, গতির বিরুদ্ধে পি বল প্রয়োগ করেছিলাম, তার বিরুদ্ধে সরণ হলো এস, বলের বিরুদ্ধে কার্যই গতিশক্তির পরিমাপ। তাহলে গতিশক্তির পরিমাপ ছিল পিএস, পি এর জায়গায় আমরা বসিয়েছিলাম এম এ, তাহলে সেই কৃতকার্য হবে এম এ ইন্টু এস। এই এস এর মান কিন্তু ইউ স্কোয়ার বাই 2, তাহলে যদি আমরা বসিয়ে দিই তাহলে গতিশক্তি হলো এম ইউ স্কোয়ার বাই 2। তাহলে দেখো এম ভরের বস্তু ইউ বেগে যাচ্ছিল, তার গতিশক্তি হলো হাফ এম ইউ স্কোয়ার। গতিশক্তিকে যদি আমরা ই কে বলি তাহলে ই কে সমান হাফ এম ইউ স্কোয়ার। এর মধ্যে দেখো একটা বস্তু থাকলে তার ভর আছে, ভরের মান কিন্তু ঋণাত্মক হয় না, তাহলে ভরের মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। বস্তুর বেগ ইউ পজিটিভই হোক বা বিপরীত দিকে বেগ হলে বেগ যদি নেগেটিভই হোক, ইউ স্কোয়ার তো সর্বদা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, এমও গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, ইউও গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, তাহলে কাইনেটিক এনার্জির মানও কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে গতিশক্তির মান হলো 0 বা 0 থেকে বড়। তাহলে ন্যূনতম মান কত গতিশক্তির? গতিশক্তির ন্যূনতম মান হলো কিন্তু 0। তাহলে গতিশক্তির ন্যূনতম মান সমান সমান 0। গতিশক্তির মান হয় 0 না হয় ধনাত্মক। আর গতিশক্তিকে মাপছি কোন এক্সপ্রেশন দিয়ে, হাফ এম ইউ স্কোয়ার। এই এক্সপ্রেশন বা এই রাশিমালাটি গতিশক্তিকে পরিমাপ করতে আমাদের সাহায্য করছে। এইবারে আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কটা দেখে নিই। ধরো এম ভরের বস্তু, তার বেগ ইউ, তাহলে তোমরা জানো ভরবেগ হলো এম ইউ। যদি ভরবেগ একটা ভেক্টর রাশি, তার দিক হচ্ছে বস্তুর গতিবেগের দিক বরাবর, তাহলে ভরবেগ স্মল পি সমান এম ইউ, আর গতিশক্তি ইকে সমান হাফ এম ইউ স্কোয়ার। এবার দেখো আমরা ইকে আর পি এর মধ্যে সম্পর্ক নেব। তাহলে ইকে সমান কি আছে, হাফ এম ইউ স্কোয়ার। দেখো এখন মজা দেখো, যখন এম ইউ লিখছি এমও এক ঘাতে আছে, ইউ এক ঘাতে, কিন্তু ইকে লিখলে এম এক ঘাতে ইউ দ্বিঘাতে। তাহলে আমরা কি করে নিই, এমটাকেও দ্বিঘাতে করে নিই, ইউটাকেও দ্বিঘাতে, এম স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে একটা এম দিয়ে গুণ ভাগ করি, তাহলে নিচে একটা এম থাকে। কিন্তু এম ইউ সমান তো পি, তাহলে ইকে সমান কত দাঁড়ালো, হাফ অফ পি স্কোয়ার বাই এম সমান ইকে। তাহলে পি স্কোয়ার সমান সমান 2m ইন্টু ইকে। তাহলে পি সমান সমান √2m ইন্টু ইকে। দেখো গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সহজে সমাধান করার জন্য এই সম্পর্কটা আমাদের কিন্তু দরকার। তাহলে প্রথম হলো ইকে সমান পি স্কোয়ার বাই 2m অথবা পি সমান √2m ইকে। এই দুটো সম্পর্কও তোমাকে কিন্তু মনে রাখতে হবে সহজে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে। এইবারে আমরা বলছি যে একটা বস্তুর ভর অপরিবর্তিত রেখে তার ভরবেগ x% বাড়ালাম, পি x% বাড়লো, তার গতিশক্তি কতটা বাড়বে? ভর কিন্তু অপরিবর্তিত। দেখো তাহলে প্রথমে গতিশক্তি কত ছিল, u1 সমান পি স্কোয়ার বাই 2m। পরে কি হয়েছে, ভরবেগ x% বেড়েছে, ভর কিন্তু একই আছে। তা দেখো ভরবেগ x% বাড়লে ভরবেগ পি ছিল, বাড়লো কত, পি ইন্টু এক্স বাই 100। তাহলে এখন ভরবেগ কত, পি ছিল, পি এক্স বাই 100 বেড়েছে, তাহলে পি ইন্টু 1 প্লাস এক্স বাই 100। তাহলে এখন গতিশক্তি যদি E2 হয়, E2 সমান কত বলবে, ই সমান পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ারের জায়গায় হলো পি স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স বাই 100।
তার হোল স্কোয়ার বাই 2m। এখন যদি বলে গতিশক্তির শতকরা পরিবর্তন, তাহলে কি করবে? E2 মাইনাস E1 বাই E1 ইন্টু 100%। দেখো E2 মাইনাস E1 পি স্কোয়ার বাই 2m দুটোতেই আছে, তাহলে পি স্কোয়ার বাই 2m আমি ওপরে কি করে নিচ্ছি? কমন নিয়ে নিচ্ছি। E2 মাইনাস E1 করে পি স্কোয়ার বাই 2m কমন নিলাম। তাহলে E2তে কি আছে? 1 প্লাস এক্স বাই 100 হোল স্কোয়ার। E2 লেখার সময় পি স্কোয়ার বাই 2m কমন নিচ্ছি, E1 থেকেও সেটা কমন নিলে 1 পড়ে থাকলো, বাই E1 মানে কত? E1 মানে পি স্কোয়ার বাই 2m। দেখো এখানে মজা হয়েছে, পি স্কোয়ার বাই 2m কিন্তু কেটে গেল, তাই থাকলো কত? 1 প্লাস এক্স বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। দেখো এটাকে যদি আমরা ভাঙি, পি স্কোয়ার বাই 2m কিন্তু আমাদের কেটে গেছে, তাহলে 1 প্লাস 2 ইন্টু এক্স বাই 100। আচ্ছা, এখানে আরেকটা কিন্তু 100% গুণ আছে, তাই না? 2x বাই 100 প্লাস এক্স স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100। দেখো 1 কেটে গেল, 2x বাই 100 ইন্টু 100, তাহলে কত হলো? 2x প্লাস দেখো কত হলো? প্লাস একটা 100 কেটে গেলে এক্স স্কোয়ার বাই একটা 100 থাকলো, তার মানে এক্স বাই 10 হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? ভরবেগ x% বাড়লে গতিশক্তি বাড়লো 2x প্লাস এক্স বাই 10 হোল স্কোয়ার। এটা আমরা মনে রাখবো এবং বিভিন্ন মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম কি, ভরবেগ p ছিল, তার বৃদ্ধি কতখানি হলো? x%। তাহলে গতিশক্তি কতটা বাড়লো? 2x প্লাস এক্স বাই 10 হোল স্কোয়ার। এটা গতিশক্তির বৃদ্ধি, এটা হলো গতিশক্তির বৃদ্ধি। এবার ধরো তোমাকে বললো মাল্টিপ্লাই, এইটুকুটা তুমি মনে রেখে দিলে ফর্মুলা হিসেবে। বললো ভরবেগ 10% বাড়লো, গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? 10% বাড়লো মানে এক্সের মান 10, তাহলে গতিশক্তি বাড়বে 2 গুণিত 10 প্লাস 10 বাই 10 হোল স্কোয়ার। তার মানে কত হলো? 10 দুগুণ 20 প্লাস 1 21%। তাহলে গতিশক্তি বাড়বে 21%, ভরবেগ 10% বাড়লে। যদি বলে ভরবেগ 20% বাড়লে গতিশক্তি কত বাড়বে? 2 ইন্টু 20 প্লাস 20 বাই 10 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 20 প্লাস 20 বাই 10 হোল স্কোয়ার, 20 দুগুণ 40, আর এখানে 2 দুগুণ 4 মানে 44%। এইভাবে আমরা অতি সহজে এই ফর্মটা দেখে মাল্টিপল চয়েস টাইপের জন্য কোশ্চেনগুলোর উত্তর করে ফেলতে পারবো। আবার দেখো, এটা একইভাবে দেখাতে পারবে, ভরবেগ যদি x% কমে, ভরবেগ x% কমে, তাহলে গতিশক্তি কমবে। গতিশক্তি কমবে কতটা? কমবে গতিশক্তি কমবে ওই যে যেখানে প্লাস দিয়েছিলেন না, 2x প্লাস এক্স বাই 10 হোল স্কোয়ার, এখানে ঠিক উল্টো করতে হবে। কত করতে হবে? 2x মাইনাস এক্স বাই 10 হোল স্কোয়ার। তার মানে কি হলো? ভরবেগ ধরো 10% কমলো, গতিশক্তি কত কমবে? 2 ইন্টু 10 মাইনাস 10 বাই 10 হোল স্কোয়ার। তার মানে কত হলো? 20 বিয়োগ 1 19% কমবে। এবার দেখো, ভরবেগ যদি 20% কমে, গতিশক্তি কতটা কমবে? 2 ইন্টু 20 মাইনাস 20 বাই 10 মানে 2 হোল স্কোয়ার, 40 মাইনাস 4 মানে 36%। একইভাবে 30% হলে হবে, এদিকে 30% ভরবেগ কমলে হিসেব করলে দেখবে গতিশক্তি কমেছে 51%। এইভাবে আমরা খুব সহজে খুব কম সময়ে ক্যালকুলেশন করে নেব, কারণ মাল্টিপল চয়েস টাইপ বিভিন্ন পরীক্ষা, তোমরা যদি কোনো বিজ্ঞান মেধার পরীক্ষা দিতে যাও সেখানেও, এই মাল্টিপল চয়েস টাইপ পরীক্ষার জন্য বা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে যাও, সেখানে কিন্তু এই ধরনের ফর্মুলাগুলো খুবই কাজে লাগে। এবার উল্টো যদি বলে গতিশক্তির পরিবর্তন যদি x% হয়, গতিশক্তির বৃদ্ধি যদি x% হয়, তাহলে ভরবেগের বৃদ্ধি কত হবে? তাহলে ভরবেগের বৃদ্ধি, দেখো এইখানে আমরা কি করব? √100 প্লাস এক্স মাইনাস 10 ইন্টু 10%।
দেখো কেমন, এখানে আমরা দেখেছি ভরবেগ 10% বাড়লে গতিশক্তি বাড়লো 21%। এইবার ধরো গতিশক্তি বাড়লো 21%, তাহলে ভরবেগের বৃদ্ধি 10% হওয়া উচিত, হচ্ছে কিনা আমরা দেখি। 10 × 100 + 21 মানে 121, তার রুট মানে 11 - 10, তাহলে কত হলো? 10 × 1 মানে 10%। তাহলে দেখো মিলে গেছে, গতিশক্তি 21% বাড়লে ভরবেগ বাড়বে 10%। এইবার দেখো গতিশক্তি, তারপরে দেখেছিলাম কী হয়েছিল, ভরবেগ 20% বাড়লে গতিশক্তি বেড়েছিল 44%। তাহলে গতিশক্তি 44% বাড়লে ভরবেগ বাড়া উচিত 20%, পাচ্ছি কিনা দেখি। দেখো গতিশক্তি যদি তোমার 44% বাড়ে, তাহলে ভরবেগ কত বাড়বে এই ফর্মুলা অনুযায়ী? 10 × 100 + 44, 144-এর রুট মানে 12 বিয়োগ 10, এত পার্সেন্ট, তার মানে 10 দুগুণ 20%। এইভাবে খুব সহজে মিলে যাবে। আর যদি কমে, গতিশক্তির হ্রাস যদি X% হয়, তাহলে কি ফর্মুলা হবে? গতিশক্তির হ্রাস যদি X% হয়, তাহলে কি ফর্মুলা হবে? 10 × 10 - 100 - X এত পার্সেন্ট। তাহলে কি হলো? দেখো ভরবেগ X% 10% কমলে গতিশক্তি কমেছিল 19%, তাহলে গতিশক্তি 19% কমলে ভরবেগ কমা উচিত 10%। এখান থেকে হচ্ছে কিনা দেখি। গতিশক্তি কমেছে 19%, তাহলে ভরবেগ কমলো কত? 10 × 10 - দেখো 100 থেকে 19 বাদ গেলে 81, তাহলে রুট 81, তাহলে 9, 10 থেকে 9 বাদ গেল 1, 10 একে 10%, তাহলে মিলে গেছে। তারপরেরটা কী হয়েছিল? ভরবেগ 20% কমলে গতিশক্তি কমেছিল 36%, তাহলে গতিশক্তি 36% কমলে ভরবেগ কমা উচিত 20%। তাই দেখো গতিশক্তি কমলো ধরো 36%, এই ফর্মুলায় বসাই, তাহলে আমরা কত হবে? 10 × 10 - √100 - 36 মানে 64, 64 রুট মানে 8, 10 - 8 2, 10 দুগুণ 20% হবে। এইভাবে খুব সহজে তোমরা দেখে দেখে উত্তরে কিন্তু পৌঁছে যেতে পারবে। এই হলো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, খুব সহজে পার্সেন্টেজ চেঞ্জের জন্য। এরপরে আমরা স্থিতিশক্তির কথায় আসি। স্থিতিশক্তি মানে দেখো এই চ্যাপ্টারে কিন্তু স্থিতিশক্তি হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। স্থিতিশক্তি তখনই সঞ্চিত হয় যখন কোনো বলের বিরুদ্ধে কার্য করছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুতে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ বাড়ে। একইভাবে একটা স্প্রিংকে যদি টেনে বড় করো, তাহলে স্প্রিংয়ের স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কার্য করা হয়, তাই তার স্থিতিস্থাপকীয় স্থিতিশক্তি সঞ্চিত হয়। ধরো একটা ধনাত্মক আধান আছে, তার কাছাকাছি একটা ঋণাত্মক আধানকে যদি দূরে নিয়ে যাও, তাহলে স্থির তাড়িতিক আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হয়, তাহলে স্থির তাড়িতিক স্থিতিশক্তি সঞ্চিত হয়। সুতরাং বলের বিরুদ্ধে কাজ যখন করছো, তখনই কিন্তু স্থিতিশক্তি কার্যত সঞ্চিত হচ্ছে। এবার অভিকর্ষীয় স্থিতিশক্তিকে কি করে মাপব? অভিকর্ষীয় স্থিতিশক্তির জন্য একটা নির্দেশ তল ধরে নিতে হয়। এই নির্দেশ তলের ওপরে স্থিতিশক্তির মান 0 ধরা হয়, স্থিতিশক্তি হয় 0। নির্দেশ তল হলো একটা অনুভূমিক তল। সাধারণত ভূপৃষ্ঠকে আমরা নির্দেশ তল ধরি। নির্দেশ তলের উপরে স্থিতিশক্তি ধনাত্মক, অভিকর্ষীয় স্থিতিশক্তি, নির্দেশ তলের নিচে স্থিতিশক্তি কিন্তু ঋণাত্মক। তাহলে নির্দেশ তলের ওপরে একটা বস্তু রয়েছে, এম ভরের বস্তু, তাকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমরা নিয়ে যাচ্ছি। এইচ উচ্চতায় নিয়ে যেতে আমাদের কত কাজ করতে হবে? দেখো এম ভরের বস্তুর ওজন mg, তুমি জানো জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর তখনই mg বলবো ওজন, জানো উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমে যায়। কিভাবে কমে? জিএইচ, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, জিএইচ সমান g × 1 - h/r, যেখানে r হলো পৃথিবীর ব্যাসার্ধ। জি হলো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, আর এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান জিএইচ হলে জিএইচ সমান g × 1 - h/r। বুঝতে পারছি উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কমে। তাহলে কখন জিএইচ সমান জি বলবো? যদি আমার এইচ অত্যন্ত ছোট হয়। তুমি জানো কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার গড় ব্যাসার্ধ ধরো প্রায়, সেখানে কয়েক মিটার দূরত্ব কিন্তু খুবই ছোট তার সাপেক্ষে।
তখন আমরা ধরে নিচ্ছি যে এইচ সমান জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান অপরিবর্তিত আছে। তাহলে এম ভরের একটি বস্তু আছে, তাকে এইচ উচ্চতায় নিয়ে যাচ্ছ, তাহলে তার ওজন বল হলো এমজি। এবার বলের বিরুদ্ধে কতটা নিয়ে গেছো? এইচ উচ্চতা, তাহলে বলের বিরুদ্ধে কার্য কত হবে? বলের বিরুদ্ধে কার্য সমান এমজি বল ছিল, এইচ উচ্চতা নিয়ে গেছো, এমজি ইন্টু এইচ। এই যে কাজ করলে এটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে কাজ করে। এবং বস্তু কোন কোন অনুভূমিক তলে ছিল দেখলে, নির্দেশ তলে, তা থেকে এইচ উচ্চতায় নিয়ে গেছে। অসংখ্য পথে নিয়ে যেতে পারো, যে পথেই নিয়ে যাও না কেন সবসময় স্থিতিশক্তির পরিবর্তন কিন্তু এমজিএইচই হবে। নির্দেশ তলের স্থিতিশক্তি কত ছিল? 0। তাহলে এইচ উচ্চতায় নিয়ে গেলে সেখানে স্থিতিশক্তি হলো এমজিএইচ। কিন্তু নির্দেশ তলের নিচে গেলে স্থিতিশক্তি কেমন? ঋণাত্মক। তাই স্থিতিশক্তির মান কিন্তু ঋণাত্মক হতে পারে। গতিশক্তির সর্বনিম্ন মান 0, কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তির মান ঋণাত্মক হতে পারে, এটা আমরা বলছি। তাহলে কোথা থেকে মাপবো? স্থিতিশক্তিকে, অভিকর্ষীয় স্থিতিশক্তিকে নির্দেশ তলের সাপেক্ষে। নির্দেশ তল মানে একটা অনুভূমিক তল। এই অনুভূমিক তলটা আমরা আমাদের খেয়াল খুশি মতো বেছে নিতে পারি। সাধারণত ভূপৃষ্ঠকে নির্দেশ তল ধরে তোমরা যেটুকুটা চিন্তাভাবনা করা ক্লাস 9 লেভেলে সেটাই করবে। ভূপৃষ্ঠ হলো নির্দেশ তল, এখানে ধরছি। কিন্তু যদি আমরা বিভিন্ন সমস্যা সমাধান করতে যাই, তখন নির্দেশ তল কিন্তু নিজের ইচ্ছে মতন, সুবিধে মতন, প্রবলেমটা সলভ করতে যাতে সুবিধা হয় সেইভাবে নির্দেশ তল কিন্তু বেছে নেওয়া হয়। আর নির্দেশ তলের ওপরে বলের বিরুদ্ধে কাজ করছো, স্থিতিশক্তি বাড়বে। আর নিচের দিকে গেলে বলের দ্বারা কার্য করছো, বলের দ্বারা কার্য করলে স্থিতিশক্তি কিন্তু কমে যায়, তখন গতিশক্তি বাড়তে থাকে প্রকৃতপক্ষে। তাহলে এখানে আমাদের গতিশক্তি এবং স্থিতিশক্তি আজকের আলোচনা রাখছি। এরপরে আরও 2-3টি লেসনের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আরও সহজ করে, সুন্দর করে জেনে নেব।